বেডরুম, কন্ডোম, টাকা সব পাওয়া গেছে। মানে অপরাধের একেবারে ক্ষেত্রভূমি। এবং কলেজটাকে কোথায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, এটা সত্যিই একটা লজ্জার ব্যাপার হয়ে গেল। যেভাবে মহারাষ্ট্রে দুভাগে শিবসেনা ভাগ হয়েছে, বাংলা তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেল। মুসলমানদের যেভাবে বদনাম মমতা ব্যানার্জি করেছেন, ধর্নামঞ্চ থেকে শেষ ধর্না, এই ধর্না বলছি না, তিনি কি বলেছিলেন? মুসলমানদের আমি কি নিয়ে এসেছি, গান্ধী নেহেরু এনেছেন ওদের বলুন। পিসি, তার তো অভিষেককে বহিষ্কার করা উচিত ছিল দুর্নীতির অভিযোগে। যে সই জালের অভিযোগ এসছে অভিষেকের বিরুদ্ধে, আর কিছু ছেড়ে দিয়ে যদি, এবং সেই অভিযোগ দলের বিধায়করা করেছেন, সাসপেন্ড করা উচিত ছিল। You're watching News India One. Stay informed. Stay ahead. না না, বেডরুম, কন্ডোম, টাকা সব পাওয়া গেছে। মানে অপরাধের একেবারে ক্ষেত্রভূমি। এবং কলেজটাকে কোথায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, এটা সত্যিই একটা লজ্জার ব্যাপার। মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কোথায় নামিয়ে এনেছিল, এর জবাবদিহি ব্রাত্য বসুকে করতে হবে। নাট্যকর্মী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর ভূমিকায় প্রচুর অভিনয় করেছেন। এবার মানুষের আদালতে দাঁড়িয়ে তার জবাবদিহি দেওয়া উচিত যে তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন, সুরেন্দ্রনাথ কলেজের এই অবস্থা, তার ব্যাপারে ব্যবস্থা নেননি কেন? যদি তার কাছ থেকে ওই ইনফরমেশন না থাকে, তাহলে তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়। এর জবাবদিহি ব্রাত্য বসুর দেওয়া উচিত। যে ব্রাত্য বসুকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে বিরাট একটা মহিরু করে তুলেছিল তৃণমূল কংগ্রেস, আজকে মানুষের মুখোমুখি দাঁড়িয়ে আয়নায় মুখ দেখার সময় এসছে ব্রাত্য বসুদের। তিনি যে একান্তভাবে একজন অকর্মণ্য অপদার্থ শিক্ষামন্ত্রী ছিলেন, সেটা উপলব্ধি করার প্রশ্ন এসছে। এবং তৃণমূল সরকারটা বাংলাটাকে কোথায় নামিয়ে এনেছিল, সুরেন্দ্রনাথ কলেজ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ঠিক যেমন অতীতে কসবা ল কলেজ, যেখানে তৃণমূলেরই ছাত্রী, সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল। তৃণমূলের কলেজগুলো নারীদের ওপর অত্যাচারের একটা ল্যাব হয়ে গেছিল, মহিলাদের ওপর। এই যে মহিলা ভোট তৃণমূলের বিরুদ্ধে গেছে, তার কারণ হচ্ছে কলেজে কলেজে মেয়েরা আক্রান্ত হয়েছে, রাস্তাঘাটে মেয়েরা আক্রান্ত হয়েছে। মেয়েদের সুরক্ষা, লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়ার পরিবর্তে মেয়েদের সুরক্ষা নিয়ে ছিলিমিলি খেলেছে তৃণমূল কংগ্রেসের দুশ্চরিত্র নেতারা। এবং সেই দুশ্চরিত্র নেতাদের মধ্যে ব্রাত্য বসুর নামও কিন্তু শোনা যাচ্ছে। তার আত্মসহায়ক বলছেন কোনো হোটেলে তিনি রাতে চলে যেতেন, তাকে বাইরে দাঁড় করিয়ে থাকা হতো, কোনো মহিলার সাথে তিনি সময় কাটান, এসব শোনা গেছে। সুতরাং মানুষই জবাব দেবে এসব। তৃণমূল দলটা দুভাগে ভেঙে গেল, এটাই স্পষ্ট। এবং মমতার পাশে অধিকাংশ বিধায়করা নেই, এটাও স্পষ্ট হয়ে গেল। এবং যারা ধর্নায় আসতে পারেননি, যারা মমতার ডাকে বাড়িতে মিটিংয়ে যেতে পারেননি, তারা বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাকে প্রশাসনিক মিটিংয়ে যেতে পারলেন, এটাও স্পষ্ট হয়ে গেল। যে কারণটা দেওয়া হচ্ছিল যে তারা অসুরক্ষিত বোধ করছেন বলে তারা আসতে পাচ্ছেন না, সেই কারণটা যে ঠিক নয়, স্পষ্ট হয়ে গেল। কারণ তারা যদি নবান্নে যেতে অসুরক্ষিত বোধ না করেন, তাহলে কালীঘাটে যেতে কেন অসুরক্ষিত বোধ করবেন? তৃণমূল কংগ্রেসটা থেকে দুভাগে ভাগ হয়ে গেল। যেভাবে মমতা একসময় কংগ্রেসকে ভাগ করে তৃণমূল তৈরি করেছিলেন, আজকে তার করা কাজই, কর্মফলই তার কাছে ফিরে এলো। এবং তৃণমূলটাও দুভাগে ভাগ হয়ে গেল। যেভাবে মহারাষ্ট্রে দুভাগে শিবসেনা ভাগ হয়েছে, বাংলা তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেল। মুসলমানদের যেভাবে বদনাম মমতা ব্যানার্জি করেছেন, ধর্নামঞ্চ থেকে শেষ ধর্না, এই ধর্না বলছি না, তিনি কি বলেছিলেন? মুসলমানদের আমি কি নিয়ে এসেছি, গান্ধী নেহেরু এনেছেন ওদের বলুন। প্রশ্ন হচ্ছে, মুসলমানদের আনার মমতা ব্যানার্জি কে? এই দেশটা যতটা হিন্দুদের ততটাই মুসলমানদের। মুসলমানদের আনার প্রশ্ন কোত্থেকে আসছে? 2 নম্বর, উনি বলেছেন, আমি যদি ক্ষমতা থেকে চলে যাই, একটি কমিউনিটি আছে আপনাদের ঘিরে ফেলবে, 1 মিনিটে খেলা শেষ করে দেবে। ইঙ্গিতটা যে মুসলমানদের দিকে খুব স্পষ্ট। অর্থাৎ তিনি মুসলমানদের দুষ্কৃতী বলেছেন, তিনি মুসলমানদের বদনাম করে হিন্দুদের ভয় দেখাতে চেয়েছেন। আপনার কি মনে হয় মুসলমান ভাই বোনেরা এই কথা মেনে নেবে? ঈদের মঞ্চে গিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন গত বছর, যেখানে ঈদ নামাজ পড়া হয়, ইসলাম ধর্ম অনুসারে সেখানে কোনো মহিলা যেতে পারেন না, পুরুষরা যেখানে নামাজ পড়েন।
একজন মহিলা হয়ে সেখানে গিয়ে তিনি ধর্মের বিরুদ্ধে গিয়ে সেখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখছেন, এবং কী বক্তব্য রাখছেন? ঈদের মঞ্চে গিয়ে তিনি বলছেন হিন্দু ধর্মটা গান্দা ধর্ম, হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদের বীজ তিনি তৈরি করেছেন। আপনার কি মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন? হ্যাঁ, জিহাদিরা এটা মেনে নিতে পারে, বাংলাদেশের জিহাদিরা এটা মেনে নিতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের যারা জাতীয়তাবাদী মুসলমান তারা এটা মেনে নেবে। আর শেষ কথা, কালকের ধর্নায় উনি বলেছেন বাংলাদেশের একজন হত্যাকারী নাকি ভারতে ঢুকে পড়েছিল, এবং তার কথা গোপন রাখতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ বলেছিলেন। সেটা যদি অমিত শাহ বলেও থাকেন, এই কথাটা বলার অর্থটা কি? একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে মন্ত্রগুপ্তির শপথ একজন মুখ্যমন্ত্রী নেন, সেটা তিনি ভায়োলেট করেছেন। তাহলে কি তিনি বাংলাদেশের পক্ষে কথা বলছেন না ভারতের পক্ষে কথা বলছেন? এই প্রশ্নটা তুলে দিয়ে গেল। এবার ভারতবর্ষের যারা মুসলমান, যারা নিজেদের স্বেচ্ছায় ভারতবর্ষে থেকে গেছেন, পাকিস্তানে চলে যাননি পার্টিশনের সময়, তারা মমতার এই আচরণটাকে মানতে পারছেন না। যারা জিহাদি মুসলমান, মস্তি ওপার থেকে এপারে এসছে অনুপ্রবেশকারী, যাদের নাম এসআইআরে বাদ গেছে, তারা খুশি হতে পারেন, কিন্তু যারা ভারতীয় মুসলমান, ভারতের ভোটার লিস্টে নাম আছে, যারা ভারতে ভোট দেন, মমতার এই আচরণকে তারা কোনো মতে মানতে পারছে না। শেষে বলি যে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরি থেকে রেশনের চাল সব কিছু চুরি হয়ে গেছে, তাতে হিন্দুরা যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানরাও ততটাই হয়েছে। চুরির ফলে ক্ষতি কিন্তু হিন্দু মুসলমান দুজনেরই হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরে থাকেন কী করে? এটা তো সর্বভারতীয় দলই না, আঞ্চলিক দল। আঞ্চলিক দলের কখনো সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকে? এটা যদি হচ্ছে বিজেপির যদি কোনো গ্লোবাল হেড থাকে, সেরকম ব্যাপার হয়ে যাবে। সারা পৃথিবীতে তো বিজেপি নেই, ভারতবর্ষে আছে। এবার বিজেপি বললে আমাদের একটা গ্লোবাল হেড আছে, হাস্যকর হবে ব্যাপারটা। তো একইভাবে যদি মমতা বলেন যে আমার দলে একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে, যে আমার ভাইপো, যেহেতু উনি ভাইপো সর্বভারতীয় হয়ে গেলেন, সারা ভারত থেকে দলটা মুছে গেছে, সর্বভারতীয় দলের তকমা চলে গেছে, তো পদটা তো এমনিই চলে গেছিলো, আবার না থাকার কী আছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দলটা যখন তৈরি করেছিলেন, তিনি ছিলেন মানুষের দিদি, আর এখন তিনি হয়ে গেছেন অভিষেকের পিসি। তার তো অভিষেককে বহিষ্কার করা উচিত ছিল দুর্নীতির অভিযোগে, যে সই জালের অভিযোগ এসছে অভিষেকের বিরুদ্ধে, আর কিছু ছেড়ে দিয়ে যদি, এবং সেই অভিযোগ দলের বিধায়করা করেছেন, সাসপেন্ড করা উচিত ছিল। তো উনি সাসপেন্ড না করে বুঝিয়ে দিলেন তিনি আর দিদি নন মানুষের, তিনি পিসি হয়ে গেছেন। আর পিসিকে মানতে তৃণমূলের সমর্থকরা, তৃণমূলের বিধায়করা, তৃণমূলের সাংসদরা সম্ভবত রাজি নন। সেই জন্যই দলটা মমতার হাত থেকে বেরিয়ে গেল।